আমাদের ক্লাস শুরু হচ্ছে। তো আজকে আমাদের ক্লাসের টপিক হলো ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফি। হ্যাঁ, ক্রিপ্টোগ্রাফি আসলে মেইনলি ক্রিপ্টোগ্রাফিটা আসলে কি বোঝায়, মানে বিষয়টা আসলে কি। আচ্ছা, ক্রিপ্টোগ্রাফি হলো তথ্যকে এমনভাবে এনকোড করা হয় যাতে অনুমোদনহীন ব্যক্তি কোনোভাবে ডেটা বুঝতে না পারে বা একই সাথে প্রমাণীকরণ বা অখণ্ডতা নিশ্চিত করা যায়। জি ভাই। কি মানে ক্রিপ্টোগ্রাফি হলো তোমার একটা ডাটাকে এটা ইনকোড করে, ঠিক আছে। তো ইনকোড করলে কি হবে বিষয়টা, যে সাপোজ ধরো যদি প্লেন টেক্সটে থাকে 1 2 3 4 5, তো সেক্ষেত্রে যে কেউ এটা বুঝতে পারবে যে আসলে জিনিসটা আসলে কি। কিন্তু এটা যদি এনকোড করা থাকে তো সেক্ষেত্রে এটা হ্যাঁ হেভিজিবি, তো সেক্ষেত্রে এটা তারা বুঝতে পারবে না, ঠিক আছে। তো আসলে এই ক্রিপ্টোগ্রাফির আসলে মূল উদ্দেশ্যটা আসলে কি এটাকে আমাদের বুঝতে হবে। তো ক্রিপ্টোগ্রাফির মূল উদ্দেশ্যগুলোর মধ্যে একটা আছে কি কনফিডেন্সিয়ালি, মানে কি তথ্য গোপন রাখা। গোপন রাখা। আচ্ছা, আরেকটা আছে ইন্টিগ্রিটি, তথ্য পরিবর্তন হয়নি তা নিশ্চিত করা। তারপর জি। 3 নম্বরে কি অথেন্টিকেশন, যেমন প্রেরক সঠিক কিনা যাচাই করা। আরেকটা আছে কি নন রিপুডিকেশন, মানে কি প্রয়োগের পরে অস্বীকৃত হতে না পারে। আচ্ছা, এখন এই জিনিসগুলো আমরা বুঝতে হলে আমাদের নিচে টপিকগুলো আগে বুঝতে হবে, তাহলে আমরা এই এই যে 4টা বিষয় আছে এই 4টা বিষয়গুলো আমরা বুঝতে পারবো আসলে এই জিনিসগুলো আসলে কি বা কেন। জি ভাই। আচ্ছা, তো আসো ইনক্রিপশন অ্যালগরিদমস। আগে আমাদের ইনক্রিপশন অ্যালগরিদম বুঝতে হবে। বুঝলাম যে আমরা ইনক্রিপশনের মাধ্যমে একটা জিনিস ইনক্রিপশন করলে এটা হাবিজাবি যে কোনো একটা টেক্সটে রূপান্তরিত হয় যাতে ওগুলো বোঝা যায় না। আসলে এই যে ইনক্রিপশনটা হচ্ছে, জি ভাই। এই ইনক্রিপশনটা হচ্ছে কিভাবে, হ্যাকাররা যাতে সহজে না বুঝতে। হ্যাঁ হ্যাঁ জি ভাই। এটা আমাদের বুঝতে হবে যে আসলে এনক্রিপশনটার অ্যালগরিদম মানে এটা কিভাবে কাজ করে। এনক্রিপশনটা আমি যদি জানি যে আসলে এই বিষয়টা কিভাবে কাজ করে, তো আমি সহজেই এটা আমি ক্র্যাক করতে পারবো যদি আমি বিষয়টা জানা থাকে আমার, যে আসলে এটা কিভাবে কাজ করে। তো এটা রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এটা আবার করা যায়। তো এখন এটা আমরা শিখবো। আচ্ছা, এনক্রিপশন অ্যালগরিদম হলো গাণিতিক প্রক্রিয়া যা ডেটাকে প্লেন টেক্সট থেকে ক্রিপার টেক্সটে রূপান্তর করে। হ্যাঁ, যেমন প্লেন টেক্সট 1 2 3 4 5 বা যে কোনো কিছু হতে পারে। তো এটাকে যদি আমি এনক্রিপ্ট করি তো সেক্ষেত্রে এটা উলট পালট বা যে কোনো একটা হ্যাঁ হ্যাশে রূপান্তরিত হবে। আচ্ছা, তাহলে আগে আমাকে শিখতে হবে যে এনক্রিপশন আসলে কত প্রকার। এনক্রিপশন হলো 2 প্রকার। একটা হলো সিমেট্রিক এনক্রিপশন বা কি ক্রিপ্টোগ্রাফি, ঠিক আছে। তা আসলে বিষয়টা আসলে কি, একই কি দিয়ে এনক্রিপশন ও ডিক্রিপশন, মানে এটা এই 2 প্রকারের মধ্যে একটা আছে যে একটা কি দিয়ে তুমি এনক্রিপশন করবা আবার ডিক্রিপশনও করবা। মানে একটা দিয়ে তুমি এনক্রিপশন করতেছো উল্টাপাল্টা হচ্ছে, আবার ওইটাকে যদি আবার ডিক্রিপ্ট করতে চাও আবার ঠিক সেম কি দিয়েই আবার করতেছো, ঠিক আছে। এটার প্রসেসটা আসলে দ্রুত, মানে এটা সুপার ফাস্ট কাজ করে। আচ্ছা, কি শেয়ারিং বড় চ্যালেঞ্জ, মানে এইটার কিটা শেয়ার করা বড় চ্যালেঞ্জ বলতে বোঝাচ্ছে যে এটা সহজে আসলে শেয়ার করা যায় না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন কিছু বিখ্যাত অ্যালগরিদমগুলো আমরা শিখবো, ঠিক আছে। এনক্রিপশন তার মধ্যে 1 নম্বরে আছে ডিইএস, ডাটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড। সংক্ষেপে কি বলে ডিইএস। এটা ব্যবহৃত হয়, মানে বেশিরভাগ আমরা এখন যা এনক্রিপশন হয় সব কি ডিএস দ্বারা হয়ে থাকে, ডাটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড, ঠিক আছে। আরেকটা আছে 3DES, ট্রিপল ডিএস। মানে 3DS বলতে বোঝায় কি ট্রিপল ডিএস মানে কি ডাটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এই 3DSটা হলো এই যে ডিএস এটার থেকে একটু আপডেট এনক্রিপশন করে, বুঝতে পারছেন। জি জি। আচ্ছা, আরেকটা আছে AES, এটা হয়তো অনেকে নাম শুনছে, AES এনক্রিপশন, অ্যাডভান্স এনক্রিপশন। হ্যাঁ শুনছি, অ্যাডভান্স স্ট্যান্ডার্ড। এটা সবচেয়ে জনপ্রিয় বলার কারণ হলো বেশিরভাগ AES-টাই বেশি ব্যবহার করা হয়। যেমন ব্লক সাইজ হয়, যেমন AES দিয়ে যখন এনক্রিপশন করা হয় তার এই ব্লক সাইজগুলো কি হয়, যেমন ব্লক সাইজ 128 বিটের হয় এবং কি সাইজ হয়ে থাকে 128 192 আর 256 বিট, ঠিক আছে।
জি ভাই। এইএস এর বিট হলো এগুলো। তাহলে তো আমার হ্যাঁ জি ভাই। কি হবে? বলছি তিনটাই ব্যবহার করা লাগবে নাকি শুধুই না একটা না, এই ব্যবহার? তিনটার মধ্যে যে কোনো একটা ইউজ করবেন, যে কোনো একটা ইউজ হবে, এবং এর ব্লক সাইজ হলো ফিক্সড। হ্যাঁ, ঠিক 228 আচ্ছা। বিট। কিন্তু কি সাইজটা হতে পারে 128, তারপরে হলো 192 বা 256 বিট, এটা হলো কি সাইজ। কিন্তু ব্লক সাইজটা হবে এটা কি ভাই সর্বোচ্চ সাইজ হতে পারে? মানে চাবি আপনার 128, 192, 256, আর যে মেইন মনে করেন যে 120 যেটা ব্লক সাইজ, যেটা তালাটা আর কি সাপোজ ধরে নেন, হ্যাঁ তো এটা ওটা 128 থাকবো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আর আরেকটা আছে RC4, এটা হলো অনেক পুরাতন, মানে এটা এখন আর ওইভাবে ব্যবহার করা হয় না, কারণ এটা তোমার এই যে AES তারপরে DES এগুলো আসার কারণে এই RC4টা এখন আর পুরাতন হয়ে গেছে, এখন আর এটা কেউ ওইভাবে ইউজ করে না। ঠিক আছে। RC4 শুনছিলাম ভাই। আচ্ছা, এখন আমরা এটা একটা উদাহরণ দেই। সাপোজ একটা টেক্সট হ্যালো, হ্যাঁ, এটা যদি আমরা AES দিয়ে যদি ইনক্রিপ্ট করি তাহলে এই যে এরকম হাবিজাবি সংখ্যা হয়ে যাবে, বা আসবে ভাই। ইনক্রিপ্ট হয়ে যাবে, হ্যাশ হয়ে যাবে, একটা ইনক্রিপ্ট হয়ে যাবে। ঠিক আছে। তার মানে এইখানে যেটা দেখতেছি ওই জিনিসটাই কিন্তু হ্যালো, কিন্তু আমি একজন Hello. নর্মাল, আমি হ্যাঁ আমি নর্মালি আমি এটা বুঝতে পারবো, কিন্তু এটা কিন্তু বুঝতে পারবো না। আমি এটা কখন বুঝতে পারবো? আমি যখন এটা ডিক্রিপ্ট করব তখন আমাকে এই ভ্যালুটা দিবে হ্যালো। আবার এই টেক্সট নিয়ে প্লেন টেক্সটটা পাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা? তো এখন জি ভাই। আমি যদি এইএসটা কিভাবে কাজ করে আমি যদি এটা জানি বা বুঝি, তো সেক্ষেত্রে আমার এটা আসলে ইজি হয়ে যাবে যে আমি যদি এরকম একটা কোড পাই, তো সেক্ষেত্রে আমি এটা যদি ডিক্রিপ্ট করতে চাই তো তাহলে আমি এটা পাবো। এইএস এর কাজই হলো ইনক্রিপ্ট টেক্সটকে ডিক্রিপ্ট করে আবার প্লেন টেক্সটে রূপান্তরিত করা। না 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 না, এইএস এর কাজ হলো ইনক্রিপ্ট করা। ইনক্রিপ্ট করা টেক্সট প্লেনকে ইনক্রিপ্ট করা। হ্যাঁ হ্যাঁ, প্লেন টেক্সটকে ইনক্রিপ্ট করা এইএস এর কাজ। ঠিক আছে। আরেকটা আছে কি পাবলিক কি কি ক্রিপ্টোগ্রাফি। হ্যাঁ, এটার দুইটা কি থাকে। ঠিক আছে। এইটার হলো দুইটা কি থাকে, একটা হলো পাবলিক কি আর একটা আছে প্রাইভেট কি। এই পাবলিক কিটা আর প্রাইভেট কি হচ্ছে গোপন। হ্যাঁ, এই পাবলিক কিটা হলো সবার জন্য উন্মুক্ত, কিন্তু প্রাইভেট কিটা এটা তোমার সম্পূর্ণ গোপন। কেউ যদি তোমার পাবলিক কিটা সরি প্রাইভেট কিটা পেয়ে যায়, তো সেক্ষেত্রে কি হবে, তোমার এই যে সাইট আছে বা যেটাই আছে তারা হ্যাক করে জিনিসটা নিয়ে যেতে পারবে যদি প্রাইভেট কিটা তারা পেয়ে যায়। আর পাবলিক কিটা যেটা ভাই আমরা ইউজ করতেছি। হ্যাঁ, এখন আমি তোমাকে বলি এখন বিষয়টা কি, যেমন পাবলিক কি দিয়ে ইনক্রিপ্ট করলে শুধু প্রাইভেট কি দিয়ে ডিক্রিপ্ট করা যায়। তার মানে কি আমি পাবলিক কি দিয়ে আমি ইনক্রিপ্ট করছি, তো এটা যদি কেউ ডিক্রিপ্ট করতে চায় তাহলে প্রাইভেট কি লাগবে, প্রাইভেট কি ছাড়া এটা ডিক্রিপ্ট করতে পারবে না। তার মানে কি কেউ যদি প্রাইভেট কি পেয়ে যায় তার মানে কি সহজেই সে ডিক্রিপ্ট করে ফেলবে। তো এর জন্যই প্রাইভেট মানে ভাই এটা 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 বিষয়টা মনে করেন আপনার সাইট আছে, তো আপনার সাইটে যখন আমরা নরমালি মানে ইউজার্স কি ইউজ করি মানে সাইন আপ করি, তো এটা তো আপনার এনক্রিপ্টেড প্লেন টেক্সট এনক্রিপ্টেড হয়ে আপনার কাছে জমা হইতেছে সার্ভারে। তো প্রাইভেট কিটার কাজ হচ্ছে আপনি যখন মনে করেন ইয়াটা দেখবেন আর কি মানে এনক্রিপ্টটা, তখন তো আপনার ডিক্রিপ্ট করতে হবে শুধু মানে প্রাইভেট কি দিয়ে। জি জি জি, প্রাইভেট কি ছাড়া অন্য কোথাও কোনো কিছু দিয়ে তুমি এটা ডিক্রিপ্ট করতে পারবে না। তো প্রাইভেট কিটা অনেক সময় গোপন রাখতে হবে। জি আচ্ছা আচ্ছা, এর মধ্যে দেখো যে একটু আগে আমরা পড়ছিলাম যেমন বিখ্যাত কিছু কি অ্যালগরিদমস আছে, সেটার মধ্যে আছে কি RSA, রিভেস কি শামির অ্যাডলিম্যান। ঠিক আছে, এটার হলো এটা এসতে এটা আর এতে এটা। ঠিক আছে, এর ফুল মিনিং হলো এটা RSA, আরেকটা আছে ECC, আরেকটা আছে কি ডিফ হিলম্যান। আচ্ছা, এখন এটাকে কি যেমন RSA কি সাইজ কত 1024 থেকে 4096 বিট। হ্যাঁ, এটার কি সাইজ হলো কত 1024 থেকে 4096 বিট। প্রধান ডিজিটাল সিগনেচার ও কি এক্সচেঞ্জে ব্যবহৃত হয়। বিভিন্ন ডিজিটাল সিগনেচার আছে ও কি এক্সচেঞ্জ আছে, এগুলার জন্য তোমার কি RSA ব্যবহার করা হয়। ঠিক আছে, অতিরিক্ত সিকিউরিটির জন্য।
আর জি ভাই। কি ইসিসিটা কখন ছোট কি সাইজে বেশি নিরাপত্তা, তার মানে কি ছোট ছোট যেসব কি গুলো হয়ে থাকে ওগুলোর জন্য ইসিসি ব্যবহার করা হয়। জি ভাই। জি ঠিক আছে, ইলিপিটিক ইলিপিটিক ক্রিপ্টোগ্রাফি এলপিটি ক্রাব ডিফাইন এলিমেন্ট। ডিপ এলিমেন্ট, এটা আসলে কি এক্সচেঞ্জ, এটা হলো কি এক্সচেঞ্জের জন্য ব্যবহার করা হয় তোমার। এটা 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 একটু অ্যাডভান্স লেভেল, এটা আমি তোমাদের পরে লাইভ তোমাদেরকে দেখাবো, সবগুলোই লাইভই দেখাবো তোমাদেরকে কিভাবে কাজ করে, একদম প্র্যাকটিক্যাল সহ। যেমন উদাহরণস্বরূপ যদি আমি কিছু দেখি তাহলে দেখো, প্রেরক প্রাপককে পাবলিক কি দেয়, আর প্রেরক পাবলিক কি দিয়ে ইনক্রিপ্ট করে, আর প্রাপক কি করে প্রাইভেট কি দিয়ে ডিক্রিপ্ট করে। তার মানে কি আমি যখন কাউকে কোনো কিছু পাঠাচ্ছি, তার মানে কি আমি পাবলিক কি দিয়ে পাঠাচ্ছি, ঠিক আছে, আমি পাবলিক কি দিয়ে পাঠাচ্ছি, আমি ইনক্রিপ্ট করে পাঠাচ্ছি, কিন্তু যে গ্রহণ করবে, মনে করো তুমি আমাকে পাঠাইছো পাবলিক কি দিয়া ইনক্রিপশন করে, আর আমি গ্রহণ করছি প্রাপক, আমি কি করব প্রাইভেট কি দিয়ে এটা ডিক্রিপ্ট করব, মানে আমি জিনিসটা দেখব যে আসলে কি পাঠাইছে। এটা করার কারণ কি আমি তোমাকে বলি তোমাদের, সেটা হলো তোমার দেখা যাচ্ছে, আমি তোমাকে বলি সাপোজ তুমি আমাকে একটা ডাটা পাঠাচ্ছ, তো সেটা যদি কোনো এটা যদি প্লেন টেক্সটে আসে, তার মানে মধ্যস্থ কোনো লোক বা হ্যাকার যদি চায় তোমার এই নেটওয়ার্কটা মনিটরিং করে তোমার যে ডাটাগুলো আদান প্রদান হচ্ছে এগুলো সে রিসিভ করে দেখবে, তাহলে সে সরাসরি তুমি যেটা পাঠাচ্ছ ওইটাই দেখতে পারবে। কিন্তু তুমি যদি ইনক্রিপ্ট করে পাঠাও, থার্ড পার্টি কেউ যদি একজন আমাদের দুইজনের নেটওয়ার্কের মাঝখানে কেউ যদি দেখার চেষ্টা করে, তো সেক্ষেত্রে ইনক্রিপ্ট থাকার কারণে সে কিন্তু এই জিনিসটা দেখতে পারবে না। জি ভাই, অত যতক্ষণ পর্যন্ত প্রাইভেট কি পায় নাই। জি জি, কথা বুঝতে পারছেন সবাই? জি ভাই। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করবেন। আচ্ছা, এখন ক্রিপ্টোগ্রাফি টুলস, এখন এগুলোর জন্য কিছু টুলস আছে, হ্যাঁ। তো এই টুলসগুলো কিছু জনপ্রিয় ক্রিপ্টোগ্রাফি টুলসের মধ্যে আরেকটা আছে কি পিজিপি, প্রিটি গুড প্রাইভেসি, ঠিক আছে, পিজিপি প্রিটি গুড কি প্রাইভেসি। আচ্ছা, এটার কাজ কি? এটার কাজ হলো ইমেল ইনক্রিপশন। আচ্ছা, ইমেল ইনক্রিপশনটা কি? সাপোজ আপনারা জিমেল পাঠান না একজন আরেকজনকে, জি ভাই, তো এই যে মেলগুলো পাঠান এগুলো ইনক্রিপশন করে কির মাধ্যমে? পিজিপির মাধ্যমে। কিসের মাধ্যমে? পিজিপি, ডিজিটাল সিগনেচার। ভাই এই জিনিসটা বুঝলাম না, আরেকটু বুঝাই দেন। আচ্ছা, মনে করো তুমি একটা ডাটা, মনে করো তুমি শাহিন ভাই না, শাহিন ভাই না আপনার নাম ভাই? হ্যালো, জি ভাই। হ্যাঁ, মনে করো তুমি শাহিন ভাইকে একটা মেল পাঠাইছো, তো এই মেলটা মাঝখানে যাতে কেউ দেখতে না পারে এর জন্য ইনক্রিপশন করা হয়। আর ইনক্রিপশনটা কে কাজ করে? পিজিপি, প্রিটি গুড প্রাইভেসি। কথা বুঝতে পারছো? মানে আমি যদি আপনাদের হ্যালো পাঠাই, ওটা ইনক্রিপশন যাবে ওনার কাছে, তারপর মনে করেন উনি যখন ওপেন করবে এটা আপনার অটোমেটিক ডিক্রিপ্ট। এটা ইনক্রিপশন হয় হলো পিজিপির মাধ্যমে, এটা একটা টুলস। হ্যাঁ, এটার মাধ্যমে ভাই এটা মানে এনক্রিপশন হয়। এটা কি আমাদের করতে হয় না অটোমেটিক? এটা অটো হয়, এটা এগুলা অটো হয়, সব অটো হয়, এগুলো অ্যাড করা থাকে, তো এগুলো অটো হয়। আচ্ছা, তারপর এটা এনক্রিপশন যখন ভাই উনি রিসিভ করবে আর কি, সেক্ষেত্রে কি আপনার যে পিজিপিটা অটোমেটিক আবার ডিক্রিপ্ট হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, মানে এটা আসলে এনক্রিপ্ট করার কারণ কি, যাতে তোমার নেটওয়ার্কের মধ্যে কেউ থার্ড পার্টি কেউ থাকলে যাতে তোমার এই তুমি যে ডাটাটা পাঠাচ্ছ এই ডাটাটা যাতে কেউ না দেখতে পারে, তুমি 100% সিকিউর থাকো, আচ্ছা আচ্ছা, ডাটাটা যাতে চুরি না হয়। বুঝতে পারছি আমি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা আছে কি জিএনইউপিজি। এটা হলো এই যে পিজিপি আছে না, এই পিজিপিরই ওপেন সোর্স বিকল্প। তার মানে কি এই জিএনইউপিজি এটা হলো একটা কি ফ্রি ভার্সন, এটা তুমি ফ্রিতে তুমি এটা ইউজ করতে পারবা, ঠিক আছে। কাজ করবে তোমার এই যে একই পিজিপির মতোই কাজ করবে, বাট এটা হলো ফ্রি। আচ্ছা, আরেকটা আসো ওপেন এসএসএল, যেমন এসএসএল টিএলএস সার্টিফিকেট এনক্রিপশন লাইব্রেরিজ। এটা আসলে কোনটা? এটা হলো এই যে দেখেন আমরা এই যে উপরে যে এখানে যে একটা তালার চিহ্ন দেখতেছি না, এটাই হলো তোমার হলো কি এসএসএল বা টিএলএস। কথা বুঝতে পারছো? আচ্ছা, এটাকেই বলা হয় কি এসএসএল।
তার মানে কি যে জি জি HTTPS আছে, এই তোমার এই SSL-টাই এই S-টা অ্যাড করে দেয়। কথা বুঝতে পারছো? তার মানে এই জি সাইটটা ভাই। সিকিউর। এখন যদি এই HTTPS এর এস যদি না থাকতো, শুধু যদি HTTP থাকতো, তাহলে এটা এখানে নট সিকিউর লেখা থাকতো। এখানে যেমন লেখা আছে কানেকশন সিকিউর, তখন লেখা থাকতো কানেকশন নট সিকিউর। তার মানে কানেকশন কি এই সাইটটা সিকিউর না। সেক্ষেত্রে তুমি যদি এখানে কোনো ডাটা অ্যাড করো বা কোনো কিছু ইনপুট দাও, সেক্ষেত্রে তোমার হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে। কথা বোঝা গেছে? জি 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 আচ্ছা, আরেকটা আছে কি ভিরাক্রিপ্ট। এটা কি ফাইল ডিস্ক এনক্রিপশন। যেমন ধরো, যেমন আমরা পেন ড্রাইভ বা আমাদের পিসিতে যে হার্ড ডিস্কগুলো আছে, এগুলার যে ইনক্রিপশন করে সেটা হলো কি ভিরাক্রিপ্ট। ঠিক আছে? আচ্ছা জি ভাই। আচ্ছা, আরেকটা আছে কি বিটলকার। এটা উইন্ডোজ ড্রাইভ ইনক্রিপশন। এটা সবার পিসিতেই আছে বিটলকার। উইন্ডোজ যারা ইউজ করে, হ্যাঁ, আপনি যদি ড্রাইভারে রাইট ক্লিক করেন তাহলে দেখবেন বিটলকার নামে একটা অপশন আসবে। এই বিটলকারের কাজ হলো, এই বিটলক দিয়ে যদি তুমি কোনো ডিস্ক যদি হার্ড ডিস্ক যদি লক করে রাখো, তো সেক্ষেত্রে এই ডিস্কে ঢুকতে গেলে তোমার পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে, তাছাড়া তুমি এই ড্রাইভটা তুমি অ্যাক্সেস করতে পারবা না। জি ভাই বুঝতে ঠিক আছে? পারছি, ফাইলে আচ্ছা, আর এটা যে হলো কোনো ফাইলে যেটা দেয়া আছে। আচ্ছা, এটা হলো উইন্ডোজের ক্ষেত্রে। আর যদি তুমি ম্যাক ইউজ করো, তো সেক্ষেত্রে তোমার কি ফাইল ভল্ট। ঠিক আছে? উইন্ডোজে যেমন বিটলকার, ম্যাক ওএসে কি ফাইল ভল্ট। ঠিক আছে? জি ভাই জি ভাই। আচ্ছা, এখানে কি ভাই যত ইনক্রিপশন পাসওয়ার্ড আছে বা যা কিছু ডেটা আছে সব ইনক্রিপশন আকারে সেভ করা থাকে? না 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 না, আমি বলি বিটলকার বিষয়টা হচ্ছে কি, এটা হলো তোমার একটা ধরতে পারো একটা পাসওয়ার্ড প্রোটেকশন সিস্টেম। সাপোজ ধরো তুমি একটা ফোল্ডার বা একটা ফাইল বা একটা ড্রাইভকে তুমি পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে রাখলা। তার মানে কি এই ফাইলে বা এই ড্রাইভে ঢুকতে গেলে তোমার পাসওয়ার্ড দিয়ে তারপরে ঢুকতে হবে, তাছাড়া তুমি ঢুকতে পারবা না। আচ্ছা ঠিক আছে? তোমার উইন্ডোজে বিটলকার আর হলো ম্যাক ওএসে কি ফাইল ভল্ট। জি ভাই। আচ্ছা, তারপরে আছে কিপাস। এটা হলো ইনক্রিপ্টেড পাসওয়ার্ড স্টোর। যেমন ধরো তোমার একটা ইনক্রিপ্টেড পাসওয়ার্ড আছে, হ্যাঁ, এই ইনক্রিপ্টেড পাসওয়ার্ডটা কি করবে, এই কিপাস তোমার এটা স্টোর করে রাখবে, মানে একটা জায়গায়, মানে এটা ধরতে পারো একটা গ্লাসের মতো। যেমন গ্লাসে যেমন পানি রাখো না, ঠিক ওই রকমই তোমার মনে করো এই কিপাসের ভিতরে তোমার যে ইনক্রিপ্টেড যে পাসওয়ার্ডগুলো আছে এগুলা সংগ্রহ করে রাখে বা স্টোর করে রাখে। ঠিক ও আছে? আচ্ছা, যেমন এই বুঝতে পারছি। ভেরাক্রিপ্ট আমরা পড়ছি ফাইল বা ডিস্ক ইনক্রিপশন। এটা আসলে কি আমরা বুঝি। সেটা হলো ভেরাক্রিপ্ট দিয়ে সম্পূর্ণ হার্ড ডিস্ক ইনক্রিপ্ট করলে চুরি হলেও তথ্য পড়া যাবে না। তার মানে কি, তুমি যদি এটাতে ইনক্রিপ্ট করে রাখো, সাপোজ ধরো তোমার ল্যাপটপ বা পেন ড্রাইভ যেটাই হোক চুরি হয়ে গেল, তো সে যখন তার পিসিতে বা কোথাও ইনস্টল করবে বা ঢুকাবে, তখন কিন্তু সে আর ডাটা নিতেও পারবে না, পড়তেও পারবে না। কারণ এটা তোমার ভেরাক্রিপ্ট দিয়ে ইনক্রিপ্ট করা আছে। তার মানে কি, পাসওয়ার্ড ছাড়া বা তোমার একটা কি ছাড়া কিন্তু এটা তুমি ঢুকতে পারবে না বা অ্যাক্সেস করতে পারবে না। এটা একটা সিকিউরিটি। জি ভাই। ঠিক আছে? জি আচ্ছা, তারপর এটা হচ্ছে কি জিএনইউ পিজি দিয়ে কোনো ডকুমেন্ট ডিজিটাল সিগনেচার যুক্ত করা। তার মানে তুমি কোনো একটা ডকুমেন্টকে যদি ডিজিটাল সিগনেচার দিয়ে যদি যুক্ত করো, তো সেক্ষেত্রে কি হবে, এখানে নির্দিষ্ট অ্যাক্সেস আছে। তুমি ওই অ্যাক্সেসকেও তুমি তোমার অনুমতি ছাড়া এখানে কেউ ঢুকতে পারবে না, কারণ যদি ডিজিটাল সিগনেচার যদি অ্যাড করা থাকে ডকুমেন্টে। বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, এখন আসো পাবলিক কি কি পিকেআই ইনফ্রাস্ট্রাকচার। ঠিক আছে? এটা কি? জি পিকেআই হলো এক ধরনের কাঠামো বা পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি পরিচালনা এবং ডিজিটাল সার্টিফিকেট ইস্যু ব্যবস্থাপনা করে। তার মানে কি, পিকেআই এর কাজ কি, তোমার পাবলিক কি পরিচালনা এবং ডিজিটাল সার্টিফিকেট ইস্যু করে। ঠিক আছে? জি আচ্ছা, এই পিকেআই কম্পোনেন্টের ভিতরে কি কি আছে? এই পিকেআই তোমার কম্পোনেন্টের ভিতরে আছে হলো সার্টিফিকেট অথরিটি বা সিএ নামে পরিচিত। ঠিক আছে? এই সি এর কাজ কি, সার্টিফিকেট ইস্যু করে, যেমন ডিজি সার্ট, তারপরে কি গ্লোবাল সাইন। ঠিক আছে? বুঝতে পারছো বিষয়টা?
জি ভাই। হলো এগুলা করে তোমার ইস্যু করে, এটাকে সংক্ষেপে সিএ নামে সবাই পরিচিত। যেমন কাউকে তুমি যদি বলো যে সার্টিফিকেট অথরিটি, তোমার এই কথাটার চেয়ে তুমি যদি তাকে সিএ বলো, এটা বেশি পরিচিত মানুষের কাছে। আসলে সবাই আসলে কি এই সংক্ষিপ্ত রূপটা জানে, কিন্তু পুরা কথাটা আসলে মানে এর ফুল মিনিং কি ওটা অনেকে জানে না। ঠিক আছে, তো অনেকে তুমি যদি বলো জি সিএ ভাই। তাহলে সহজে বুঝে যাবে আসলে। একটা আছে সিএ আর একটা আছে জি কি ভাই। আরএ, রেজিস্ট্রেশন অথরিটি। আরএ মানে কি রেজিস্ট্রেশন অথরিটি। কতটুকু? আচ্ছা, যেমন ইউজার আইডেন্টিটি যাচাই করে। ইউজার আইডেন্টিটি যাচাই করে বলতে কি বোঝায়, যেমন ধরো এখানে কে ঢুকলো, বা তুমি তুমি আসলে তুমি যে একজন ইউজার, তুমি কি আসলে একজন বৈধ ইউজার কিনা, এটা যাচাই করে। জি সবাই বুঝতে পারছেন? জি ভাই। জি আচ্ছা, আরেকটা হলো সার্টিফিকেট কি রিভোকেশন লিস্ট বা সিআরএল। সিআরএল। আচ্ছা, সিআরএল হলো কি বাতিলকৃত সার্টিফিকেট তালিকা। যেসব সার্টিফিকেটগুলো বাতিল হয়ে গেছে ওই জিনিসগুলো তুমি কি সিআরএল বুঝাই, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন আমরা তো এতক্ষণ ধরে পড়লাম যে ডিজিটাল সার্টিফিকেট, আমরা এখানে অনেকবার শুনছি না ডিজিটাল সার্টিফিকেট। আসলে ডিজিটাল সার্টিফিকেটটা আসলে কিসের সমন্বয়ে হয়? যেমন পাবলিক কি প্লাস মালিকের তথ্য প্লাস সিএ এর সিগনেচার। তার মানে আমরা কি বুঝতে পারছি আসলে ডিজিটাল সার্টিফিকেটটা মানে কি কিসের সমন্বয়ে হয়? জি, পাবলিক কি মালিকের তথ্য ও আপনার সিএ সিগনেচারের মাধ্যমে। তার মানে কি আমরা যদি পাবলিক কি সিএ এই দুইটা বিষয় যদি আমরা না জানি, তো সেক্ষেত্রে কি আমরা তাহলে এটা বুঝতে পারতাম যে আসলে ডিজিটাল সার্টিফিকেটটা আসলে মেনলি কেন কিভাবে হয়? না। এর জন্যই কি, এর জন্য আগে আমাদের পুরা সবকিছু ইন্টারনাল যত কিছু আছে আমাদের সবকিছুই শিখতে হবে। কারণ সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং বা পেন্টেশন টেস্টিং যেটাই বলো না কেন, তোমার এইসব কাজ করতে গেলে তোমাকে গভীরে জানতে হবে। তুমি যদি গভীরে না জানো তুমি কোনো কাজই সলভ করতে পারবা না, ঠিক আছে? বা তুমি যে কোনো কাজই করতে যাও তুমি আটকায় যাবা, ঠিক আছে? আর যদি তোমার বিস্তারিত সব কিছু তুমি জানা থাকে, তোমার কাছে সকল কাজই ইজি মনে হবে, কোনো কাজই কঠিন মনে হবে না, ঠিক আছে? জি জি। আচ্ছা, তারপরটা আছে কি পেয়ার। তোমার যেমন পাবলিক কি এবং প্রাইভেট কি এগুলাকে কি বলা হয়? কি পেয়ারও বলা হয়, ঠিক আছে? যেমন পাবলিক কি এবং প্রাইভেট কি এই দুটাকে কি বলা হয়? কি পেয়ার, ঠিক আছে? যেমন দেখো আপনার ওয়েবসাইটে এইচটিটিপিএস ব্যবহার হলে সি এর দ্বারা ইস্যু করা এসএসএল থাকে। আচ্ছা। ব্রাউজার সার্টিফিকেট যাচাই করে বুঝে যে এটা আসল নাকি ভুয়া। যেমন এই যে এইচটিটিপিএস, ঠিক আছে? এই এইচটিটিপিএস আছে মানে কি আমরা বুঝতেছি এই সাইটটা কি সিকিউর আছে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা কথা বুঝতে পারছো? যেমন ধরো এই যে এখানে ভিউ সার্টিফিকেটে যদি আমি যাই, তাহলে কিন্তু আমরা এই যে এখানে সার্টিফিকেট দেখতে পারবো, ঠিক আছে? গুগলের যে সার্টিফিকেট আছে এটা আসলে অনেক বড় একটা সার্টিফিকেট, ঠিক আছে? এখানে অনেক ইনফরমেশন আছে তোমার এগুলো। এই যে যেমন এই যে দেখছো সিআরএল। জি ভাই, এবার বুঝতেছি ভাই কিছুটা। হ্যাঁ, এটা আস্তে আস্তে আরো বুঝবা, এটা আমরা আরো ডিটেলসে বুঝাবো তোমাকে, এখানে আরো অনেক ইনফরমেশন আছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা শিখবো ইমেল ইনক্রিপশন। ইমেল ইনক্রিপশনটা আসলে কি? যেমন ইমেলের বিষয়বস্তু এবং অ্যাটাচমেন্ট ইনক্রিপ্ট করা হয় যাতে তৃতীয় পক্ষ পড়তে না পারে। আমি একটু আগে কিন্তু আমি তোমাদের এই কথাটাই বলছি যে তুমি একজনকে মেল করবা, তো তোমার এই তুমি তাকে মেসেজ দিবা বা কোনো ফাইল তাকে পাঠাবা, তো সেক্ষেত্রে তৃতীয় পক্ষ বা থার্ড পার্টি কেউ যাতে তোমার এই জিনিসটা পড়তে না পারে বা দেখতে না পারে যে তুমি কি পাঠাইছো, বা ডাটা চুরি করতে না পারে, এর জন্য কি ইমেল ইনক্রিপশন ব্যবহার করা হয়, ঠিক আছে? এখন ইমেল ইনক্রিপশন প্রক্রিয়া আসলে কিভাবে হয়? যেমন প্রেরক প্রাপককে পাবলিক কি দিয়ে মেসেজ ইনক্রিপ্ট করে, হ্যাঁ, আর প্রাপক নিজের প্রাইভেট কি দিয়ে মেসেজ ডিক্রিপ্ট করে। একটু আগে কিন্তু আমার উপরে এই জিনিসটা পড়ছি কিন্তু, ঠিক আছে? আচ্ছা, যেমন এটাও পড়ছি আমরা জনপ্রিয় প্রযুক্তি, যেমন পিজিপি বা জিপিজি, হ্যাঁ, তারপরে S/MIME, ঠিক আছে? সার্টিফিকেট অথরিটি দ্বারা ইস্যু করা সার্টিফিকেট,
ঠিক আছে, আর পিজিপি Right. একটু আগে পড়লামই। ইউজার্স হ্যাঁ, যেমন Right. উদাহরণ যদি আমি দেখাই, যেমন ধরো জিমেলে s/mime এনেবল করলে আপনার ইমেল ইন টু ইন ইনক্রিপ্ট হয়। যেমন ধরো আমরা যখন হোয়াটসঅ্যাপে আমরা যখন কথা বলি তখন কি লেখা আসে, ইন টু ইন ইনক্রিপ্টেড লেখা আসে না? জি এটার মানে কি? এটার মানে হলো আপনি বা যে কেউ দুই পক্ষে যে কথা বলতেছেন এই দুইটা হলো 100% সিকিউর। তার মানে কি, এখানে কেউ যদি থার্ড পার্টি এসে এখানে কেউ যদি কোনো অ্যাটাক চালায় বা কোনো কিছু করে তাহলে সে ব্যর্থ হবে, কারণ এখানে ইন টু ইন ইনক্রিপ্ট করা আছে। ঠিক আছে, জি আচ্ছা। আরেকটা আছে কি, থান্ডারবার্ড মেইল ক্লায়েন্ট পিজিপি প্লাগইন দিয়ে ইমেল সুরক্ষিত রাখা যায়। এটা একটা প্লাগইন। ঠিক আছে, এই প্লাগইন এটা একটা টুলস হয়। হ্যাঁ, এটা একটা টুলস। হ্যাঁ, আচ্ছা এই পিজিপি প্লাগইন দিয়েও কি করা হয়, তথ্য email সুরক্ষিত রাখা যায়। সুরক্ষিত হয়। ঠিক আছে, জি হ্যাঁ। এখন এই জিনিসগুলো যদি আমরা জানি তো সেক্ষেত্রে কি হবে, সাপোজ আমরা যখন কোনো কারো ডাটা যখন আমরা নিতে যাব বা করব, আমরা নিব, তো সেক্ষেত্রে কি হবে, আমাদের জন্য সুবিধা হবে। কারণ আমি যদি তাদের ইনক্রিপশন সিস্টেমটা জানি বা এই বিষয়বস্তুগুলো যদি আমরা বুঝি, তো সেক্ষেত্রে আমরা যে কোনো টুলস বলো বা যেভাবেই হোক আমরা জিনিসটা আমরা তাদের নিয়ন্ত্রণে নিতে পারবো আমরা। ঠিক আছে, আচ্ছা। এখন আসো ডিস্ক ইনক্রিপশন। এখন ডিস্ক ইনক্রিপশনটা আসলে কিভাবে হয়? যেমন ডিস্ক ইনক্রিপশন হলো পুরো ডিস্ক বা পার্টিশন ইনক্রিপ্ট করা যাতে অনুমতি ছাড়া কেউ অ্যাক্সেস করতে না পারে। ঠিক আছে, যেমন আপনার একটা পিসি আছে, তো ওই পিসিতে ধরেন 5-6টা ড্রাইভ আছে, সি ড্রাইভ, ডি ড্রাইভ, এফ ড্রাইভ, অনেক ড্রাইভ আছে। সাপোজ ধরেন যে কোনো একটা ড্রাইভ কি করলেন, আপনি ইনক্রিপশন করে রেখে দিলেন যে এই ফোল্ডারে আপনার অনেক গুরুত্বপূর্ণ অনেক ফাইল আছে, ডকুমেন্টস আছে, যাতে এখানে কেউ ঢুকতে না পারে। তো সেক্ষেত্রে কি হবে, আপনি যে কেউ আপনার কম্পিউটারে বসলে আপনার চাইলেও সে ওই ফোল্ডারে ঢুকতে পারবে না, কারণ এটা আপনার অ্যাক্সেস দেওয়া নাই, কারণ এটা আপনি ইনক্রিপ্ট করে রাখছেন। জি জি ঠিক আছে, এখন আসো, এখন ডিস্ক ইনক্রিপশনের ধরন হলো ফুল ডিস্ক ইনক্রিপশন, মানে সম্পূর্ণ ডিস্ক ইনক্রিপশন। যেমন উইন্ডোজের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, বিট লকার, আর ম্যাক ওএসের ক্ষেত্রে ফাইল ভল্ট, একটু আগে আমরা পড়েছি। জি ভাই আচ্ছা, আর যদি ফাইল বা ফোল্ডার ইনক্রিপশন করতে চাই, যেমন এটা হলো ডিস্ক, মানে পুরো ডিস্কটাই আমি ইনক্রিপ্ট করলাম। আর ফাইল বা ফোল্ডার যদি ইনক্রিপশন করতে চাই তাহলে কি ভেরাক্রিপ্ট কন্টেনার আর কি ইএফএস ব্যবহার করতে হবে, ইনক্রিপ্টিং ফাইল সিস্টেম। ঠিক আছে, এই দুইটা আমাদের ইউজ করতে হবে। তাহলে কি হবে, আমরা ফাইল অথবা ফোল্ডার ইনক্রিপ্ট করতে পারবো, আমরা ড্রাইভ ইনক্রিপ্ট করব না। ঠিক আছে, জি ভাই যেমন দেখো এই যে এখানে একটা উদাহরণ দিয়ে দিছি, যেমন অফিসের ল্যাপটপ বিট লকার ইনক্রিপ্ট করলে চুরি হলেও ডাটা সুরক্ষিত। তার মানে কি, তোমার একটা অফিসে একটা ল্যাপটপ আছে, ওইখানে অনেক গুরুত্বপূর্ণ ডাটা আছে, তুমি যদি এই বিট লকার দিয়ে ইনক্রিপ্ট করে রাখো, ল্যাপটপ চুরি হয়ে গেল, হ্যাকার বা যে কোনো মানুষ যদি ওপেন করে দেখে, তাহলে তারা কি এই তাদের এই যে ডাটাগুলো বা ফাইলগুলো লক করার কারণে কি সে অ্যাক্সেস করতে পারবে না বা কোনো কাজই করতে পারবে না সে। বুঝে গেছে? জি ভাই আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা আছে কি ক্রিপ্টো অ্যানালাইসিস। এখন আমরা এটা অ্যানালাইসিস করব কিভাবে, তার মানে কি এটি হলো এনক্রিপশন ভাঙার বিজ্ঞান। তার মানে কি এটার দ্বারা আমরা কি করব, এনক্রিপশনটা ভাঙবো। যেমন ধরো ক্রিপ্টো অ্যানালাইসিস দ্বারা সিক্রেট কি বা অ্যালগরিদমের দুর্বলতা খুঁজে তথ্য উদ্ধার। তার মানে কি অবশ্যই আমাকে কোনো কিছু হ্যাক করতে গেলে বা কোনো সিকিউরিটি ভাঙতে হলে আমাকে তার আগে দুর্বলতা খুঁজে বের করতে হবে। কারণ কোনো কিছুই আমি যাই করতে যাই না কেন, কোনো না কোনো একটা দুর্বলতা থাকেই, আমাকে ওই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে আমার বাকিগুলো কাজ করতে হবে। ঠিক আছে, এখন এটার অ্যাটাক আসলে কয় ধরনের হয়, এর অ্যাটাক অনেক ধরনের হয়। তার মধ্যে এক নম্বরে আছে কি ব্রুট ফোর্স অ্যাটাক। ঠিক আছে, এই অ্যাটাকের মধ্যে এক নম্বরে আছে কি ব্রুট ফোর্স অ্যাটাক। আসলে এটার কাজ কি, ব্রুট ফোর্স অ্যাটাক হলো, ধরো তুমি একটা পাসওয়ার্ড ক্র্যাক করবা,
তো ক্র্যাক করার জন্য তুমি ধরো হাবিজাবি একটা কি পাইছো, মানে ইনক্রিপ্ট করা একটা কি পাইছো, এখন তুমি চাচ্ছ যে এই ইনক্রিপ্টের মধ্যে কি আছে আমি দেখতে চাই। তো সেক্ষেত্রে কি করতে হবে, এই ব্রুট ফোর্স অ্যাটাকটা মেনলি তুমি অনেকভাবেই তোমার অনেক টুলস আছে, তার মধ্যে ব্রাভস্যুট দিয়েও তুমি এই ব্রুট ফোর্স অ্যাটাকটা করতে পারো। এই ব্রুট ফোর্স অ্যাটাকের কাজ হলো তোমার এই হ্যাশটার সাথে তোমার অনেকগুলো কি থাকে, ওই কিগুলো কি করবে তোমাকে মিলাবে, মিলানোর পর যেই কির সাথে মিলে যাবে সেটাই হলো তোমার পাসওয়ার্ড। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আরেকটা হলো ডিকশনারি অ্যাটাক। আসলে ডিকশনারি অ্যাটাকটা হলো এরকম যে তুমি আগে থেকেই কিছু পাসওয়ার্ড তুমি লিখে রাখছো, যেই পাসওয়ার্ডগুলো মানে তুমি চিন্তা করতেছো এই পাসওয়ার্ডগুলো সে দিতে পারে বা এই পাসওয়ার্ডগুলো হতে পারে। তো সে কি করবে, এই পাসওয়ার্ডগুলো মিলিয়ে দেখবে যে আসলে এটার সাথে মিলে কিনা, যদি মিলে তাহলে তুমি পাসওয়ার্ড পেয়ে যাবা। ঠিক আছে? আমার কাছে এরকম মনে করো 10 মিলিয়ন 100 মিলিয়নের পাসওয়ার্ড লিস্ট আছে, আমরা তোমাদের ওটা দিয়ে দিব। ঠিক আছে? ওটা দিয়ে তোমরা ট্রাই করবা, আমি শিখাই দিব কিভাবে। আচ্ছা, আরেকটা আছে ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস। তার মানে কি, অক্ষরের পুনরাবৃত্তি বিশ্লেষণ। তার মানে কি, এই ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিসের মাধ্যমে এই প্রত্যেকটা ওয়ার্ড তোমার কি অ্যানালাইসিস করে দেখবে যে আসলে কোনটার সাথে মিলে। ঠিক আছে? কথা বোঝা গেছে? হ্যালো? জি ভাই শুনতে পাচ্ছি। জি হ্যাঁ, তারপর এটা আছে কি চুজেন প্লেন টেক্সট অ্যাটাক। এটার কাজ কি, যেমন নন প্লেন টেক্সট ও কি ক্রিপার টেক্সট দিয়ে কি বের করা। ঠিক আছে? এই অ্যাটাকটার মাধ্যমে তুমি কি বের করতে পারবা, ক্রিপার টেক্সট দিয়ে কি বের করতে পারবা। ঠিক আছে? মানে কি বের করা আসলে এই চুজেন প্লেন টেক্সট অ্যাটাকের মাধ্যমে। তারপরে আছে কি সাইট চ্যানেল অ্যাটাক। এটার মাধ্যমে কি পাওয়ার কনজাম্পশন বা টাইমিং অ্যানালাইসিস। ঠিক আছে? এই সাইট চ্যানেল অ্যাটাকের মাধ্যমে কি পাওয়ার কনজাম্পশন বা টাইমিং অ্যানালাইসিসটা তুমি বের করতে পারবা এই সাইট চ্যানেল অ্যাটাকের মাধ্যমে। এই প্রত্যেকটা অ্যাটাকগুলো আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। উদাহরণ যেমন কি পুরনো ক্যাশিয়ার ক্রিপার ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস দিয়ে সহজে ভেঙে ফেলা যায়। ডিএস এখন ব্রুট ফোর্সে দুর্বল। বুঝতে পারছো? এই ডিএসটা কিন্তু আমরা উপরে পড়াইছি কিন্তু একটু আগে। ঠিক আছে? এখন আমরা এই ক্রিপ্টোগ্রাফি অ্যাটাক যে পড়লাম, এখন এই ক্রিপ্টোগ্রাফি অ্যাটাক থেকে আমাদের কি পেতে হবে, মুক্তি পেতে হবে, বা কিভাবে এটা আমরা রোধ করতে পারি এটাও আমাদের শিখতে হবে, মানে প্রতিরোধের উপায়। এর প্রতিরোধের উপায় হলো যেমন শক্তিশালী অ্যালগরিদম কি ব্যবহার করা। এই শক্তিশালী অ্যালগরিদমের মধ্যে কি আছে আমি একটু আগে বলেছি, AES 256 আর কি RSA 4000 কত 96। এখানে কিন্তু তখন কিন্তু আমি যখন পড়াইছি তখন কিন্তু আমি রেঞ্জ দিয়ে দিছিলাম কত থেকে কত রেঞ্জ হয় কোনটা। আরেকটা আছে কি ECC। তার মানে কি আমার, তাহলে আমি যদি এই বিষয়গুলো জানতাম তার মানে কি আমি নিজেকে প্রোটেক্ট করতে পারতাম। ঠিক আছে? আর আমি যদি এই জিনিসটা না জানতাম, হ্যাঁ আমি যদি এই জিনিসটা নাই জানি তাহলে আমি কিভাবে আমি নিজেকে সুরক্ষিত রাখবো। ঠিক আছে? আচ্ছা, তারপরটা আসো কমপ্লেক্স কি বা পাসওয়ার্ড, মানে সহজ পাসওয়ার্ড এড়িয়ে চলুন, যথেষ্ট কি সাইজ। আচ্ছা, যেমন ধরো সহজ পাসওয়ার্ড এড়িয়ে চলো, যেমন 1 2 3 4 5 6 বা নিজের নাম ইউজ করে বা নিজের ফোন নাম্বার ইউজ করে বা নিজের মেল ইউজ করে পাসওয়ার্ডে, এগুলো করা যাবে না। কমপ্লেক্স পাসওয়ার্ড দিতে হবে, তোমার ক্যারেক্টার তারপরে বিভিন্ন সংখ্যা টংখ্যা মিলিয়ে তারপরে তোমার পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে? সহজ পাসওয়ার্ড, এমন পাসওয়ার্ড দেওয়া যাবে না যাতে হ্যাকাররা গেস করতে পারে যে তোমার পাসওয়ার্ডটা কি। ঠিক আছে? তোমার কোনো পাসওয়ার্ডই এমন না যে বের করা যায় না, বের করা যায়, সেটা তোমার 1 সেকেন্ডে হোক বা 1 বছর পর হোক, কিন্তু বের হবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা আছে কি ম্যানেজমেন্ট, যেমন কি নিরাপদে রাখা। কি নিরাপদে রাখা বলতে কি বোঝায়, যে একটু আগে বলছি প্রাইভেট কি কাউকে কি করা যাবে না, দেওয়া যাবে না, কারণ দিলেই অ্যাক্সেস নিয়ে যেতে পারে। ঠিক আছে?
যেমন ধরো কেউ যদি তোমার ফেসবুকের যদি কোনো কি প্রাইভেট কি যদি কেউ নিয়ে যায়, তো সেক্ষেত্রে কি হবে জানো, তোমার ইউজার নেম, ফেসবুকের ইউজার নেম, পাসওয়ার্ড, তোমার টু ফ্যাক্টর ভেরিফিকেশন, যত ভেরিফিকেশন লাগায় রাখো, আমার কিচ্ছু দরকার নেই। আমি তোমার ওই কি দিয়েই তোমার পুরা ফেসবুক আমি অ্যাক্সেস করতে পারবো বা হ্যাক করে নিয়ে যেতে পারবো। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো অ্যাক্সেস কন্ট্রোল। আসলে অ্যাক্সেস কন্ট্রোলটা আসলে কি? যাদের দরকার কেবল তাদের অ্যাক্সেস দিন। তার মানে কি, এখানে ধরো 10 জন লোক আছে, এখন 10 জন লোকের মধ্যে আমি চাচ্ছি যে প্রথম 5 জন এই ফাইলটার অ্যাক্সেস নিতে পারবে আর বাকি 5 জন পারবে না। তার মানে কি, এই 5 জন ছাড়া আর কেউই এখানে অ্যাক্সেস নিতে পারবে না। তার মানে কি, আমার যাদের যাদের দরকার অ্যাক্সেস দাও আমি তাদেরই দিব, সবাইকে তোমার দেওয়ার দরকার নাই। বিষয়টা হচ্ছে এরকম। যেমন সফটওয়্যার আপডেট, যেমন সফটওয়্যার আপডেট রাখার বিষয়টা হচ্ছে কি, আমি তোমাকে বলি, সাপোজ ধরো তুমি একটা সফটওয়্যার ইউজ করতেছো বাট তুমি এটা আপডেট দাও নাই। তার মানে কি, আপডেটটা কখন আসে? যখন দেখা যাচ্ছে যে হ্যাকার এটার কোনো দুর্বলতা খুঁজে পাইছে এবং এই দুর্বলতা দিয়ে সে বারবার এই জিনিসটা হ্যাক করতেছে। তো কি হয়, তারপরে কি করে এই কোম্পানিগুলো কি করে, একটা আপডেট দেয়। মানে এই আপডেট দিলে তারা নতুন কিছু অ্যাড করে, যাতে মানে নতুন একটা আপডেট নিয়ে আসে, যাতে তোমার এই আগে যে হ্যাকাররা যে দুর্বলতা দিয়ে কাজ করতো ওই দুর্বলতা তার থাকে না। ঠিক আছে, তখন যে আপডেটটা দেয় ওই আপডেটটা চালাইতে পারে আর কি। ঠিক আছে, পরবর্তীতে যদি চায় আবার ওই হ্যাকারকে আবার কি করতে হবে, ওই আপডেটটাকে আবার ভার্নাবিলিটি অ্যাসেসমেন্ট করে তোমার বের করতে হবে যে আসলে এটার দুর্বলতা কোথায়। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, তারপরে আসো মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন, যেমন সিস্টেমের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা হার্ডওয়্যার টোকেন ইউজ করা। যেমন আমরা যে ফেসবুকে বা যে কোনো কিছুতে আমরা কি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করি না গুগলের, যে প্রত্যেক 1 মিনিট পর পর বা 30 সেকেন্ড পর পর বা 20 সেকেন্ড পর পর পাসওয়ার্ড মানে নতুন করে কোড জেনারেট হচ্ছে, এই জিনিসটা ইউজ করা। ঠিক আছে, আর বিভিন্ন কোম্পানি তাদেরকে কি করতে হবে, প্রতি 6 মাস অন্তর অন্তর কি পরিবর্তন করতে হবে। যেমন এই যে প্রাইভেট কি বা যে কিগুলো আছে ওগুলো কি করতে হবে, প্রতি 6 মাস অন্তর অন্তর চেঞ্জ করতে হবে। আচ্ছা, যেমন কি হার্ডওয়্যার সিকিউরিটি মডিউল বা HSM এ সংরক্ষণ করে। ঠিক আছে, মানে এটা কি করে, সংরক্ষণ করে HSM। আচ্ছা, এখন আসো ক্রিপ্টোগ্রাফির বাস্তব উদাহরণ। এখন তো আমরা এতক্ষণ পরে শিখলাম যে ক্রিপ্টোগ্রাফি কি বা কি, এখন তো আমরা জানবো যে এই ক্রিপ্টোগ্রাফির বাস্তব উদাহরণ বা এটা আসলে যে হচ্ছে এটা কারা ইউজ করতেছে বা কি মানে কি আছে কিনা, এটা বাস্তব উদাহরণ হলো হোয়াটসঅ্যাপ। যেমন ইন টু ইন্ট AES ইনক্রিপশন। তার মানে কি, এই AESটা ইনক্রিপশনটা কে ইউজ করে, হোয়াটসঅ্যাপও ইউজ করে। ঠিক আছে, তাহলে হোয়াটসঅ্যাপ কি ইউজ করে, AES ইনক্রিপশন। যেমন হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম আছে, এরা কি ইন টু ইন ইনক্রিপশন ব্যবহার করে, AES ইনক্রিপশন করে। ঠিক আছে, তার মানে তো আমরা জানি আসলে AES ইনক্রিপশনটা আসলে কিভাবে হয়, তাই না? এখন আসো ব্যাংকিং অ্যাপ। এখন ব্যাংকিং অ্যাপে কি ইউজ করা হয়, SSL বা TLS বা RSA বা AES। RSA বা AES এই দুইটাই কি হয়, ব্যাংকিং অ্যাপসে ব্যাংকিং সেক্টর যেগুলো আছে, যেমন আমরা যে ফোনে বিভিন্ন ব্যাংকের যে কার্ডগুলো আছে, এই কার্ডগুলো অ্যাক্সেস করার জন্য বিভিন্ন অ্যাপস ইউজ করি না আমরা, এই অ্যাপসগুলোতে তোমার এইসব ইনক্রিপশনগুলো দেওয়া থাকে। কথা বোঝা গেছে? আচ্ছা, তারপরে আসো VPN, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। VPN এর ফুল মিনিং কি, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। হ্যাঁ, এটা হলো ওপেন VPN বা AES 256 ইউজ করে এনক্রিপশন। কত ইউজ করে, 256। এই 256 এটা কি, হ্যাঁ রাইট। আর পাসপোর্ট, যেমন এখন আমরা বর্তমানে যারা পাসপোর্ট করি সবই কি পাসপোর্ট, পাসপোর্ট মানে ইলেকট্রনিক পাসপোর্ট। আর আগে কি ছিল, MRP পাসপোর্ট, MRP পাসপোর্ট। ঠিক আছে, তো এই পাসপোর্টে কি ব্যবহার করা হয়, ডিজিটাল সিগনেচার ব্যবহার করা হয়। কথা বোঝা গেছে? তার মানে কি আমরা ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে কি একটা আইডিয়া পাইছি, আসলে ক্রিপ্টোগ্রাফিটা কি বা কেন।
জি না বলেন। হ্যাঁ, বলেন তো ক্রিপ্টোগ্রাফিটা মেইনলি কেন ইউজ করা হয়? বলতে পারবেন? সিকিউরিটির জন্য। কি সিকিউরিটির জন্য? এটা হতে পারে কম্পিউটার কোনো গুরুত্বপূর্ণ ফাইল বা ড্রাইভ। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে কি, মেইনলি হলো ক্রিপ্টোগ্রাফি বা ইনক্রিপশন সিস্টেমটা হলো মানে আমরা যখন তথ্য আদান প্রদান করি তখন যাতে থার্ড পার্টি কেউ আমাদের এই দুইজনের মাঝে থার্ড পার্টি হিসাবে একজন লোক ডাটাগুলো চুরি করতে না পারে, এর জন্যই হলো আমাদের এই ইনক্রিপশন সিস্টেমটা। বুঝতে পারছেন বিষয়টা? তো আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই। তো আমাদের যে প্র্যাকটিক্যাল ক্লাস ওগুলো নেক্সট ক্লাসে আমরা আবার করব, ঠিক আছে?